দোস্ত, কাকে জড়িয়ে ধরেছিস? এটা তো তাবাসসুম নয়। যে আমাকে জড়িয়ে ধরেছে তাকে একটা মেয়ে এসে কথাটা বলল। কথাটা বলার পরে সে আমাকে ছেড়ে দাঁড়ায়। আমি এবার মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম গায়ের রং ফর্সা, দেখতে খুব কিউট একটা মেয়ে। বোন, কি বলছিস? এটা তাবাসসুম নয়। কিন্তু তুই তো বলছিলি যে এটা তাবাসসুম। কালো গাউন পরেছে যে আমাকে দৌড়িয়েছিল সে মেয়েটি বলল। তোরা আমি উষ্টা মাইরা তোর শ্বশুর বাড়ি ফাটাইয়া দিমু, বেদ্যপ মাইয়া। আমি এখানে, পিছনের দিকে তাকিয়ে দেখ। আমি ওদের দৃষ্টি আকর্ষণ করে পিছনের দিকে তাকিয়ে উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের একটা মেয়ে, তার পরনে আমার মতে কালো গ্রাউন্ড পরা। বুঝতে পারলাম না মেয়েটা তাবাসসুম আর মেয়েটা তখন ভুল করে আমাকে জড়িয়ে ধরে। মেয়েটা আবারও বলে উঠল, 2 বছর তোর সাথে দেখা হয়নি আর এখন আমাকে চিনতে পারলি না? এবার ওই মেয়েটা বলে উঠল যে জড়িয়ে ধরেছিল আমাকে, সরি বোন, আসলে আমি একদম খেয়াল করিনি। পান্না বলল কালো গ্রাউন্ড পরাটা তাবাসসুম, তাই উত্তেজিত হয়ে ভালো করে না দেখিয়ে জড়িয়ে ধরি। ঠিক আছে, মাফ করে দিলাম, এবার ভিক্ষা করে খা, বলে তাবাসসুম মেয়েটা ফিক করে হেসে ফেললো। আমি ওদের পাশ কাটিয়ে চলে আসতে নিলে ওদের মধ্যে তাবাসসুম নামের মেয়েটি আমাকে বলে উঠল, এই যে শুনো। আমি ওদের সামনে দাঁড়িয়ে বললাম, জি বলুন। আসলে সরি, তামান্না ভুল করে তোমাকে জড়িয়ে ধরেছে, তুমি কিছু মনে করো না প্লিজ। না, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। মেয়েটা এবার হেসে বলে উঠল, আমি তাবাসসুম, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম সাদিয়া। তুমি কি নতুন ভার্সিটিতে? জি, আমি আজই প্রথম আসলাম। ও, কোন ইয়ারে পড়তেছ তুমি? আমি অনার্স ফার্স্ট ইয়ারে। আপনারা? আরে আমরাও তো ফার্স্ট ইয়ারে। কি নিয়ে অনার্স করছো তুমি? আমি ইংরেজি নিয়ে অনার্স করছি। আরে তুমি মাথা নিচু করে কেন কথা বলছো? আর আমরা তো তোমার ক্লাসমেট, আপনি করেই বা কেন বলছো? যাই হোক, বাদ দাও, ফ্রেন্ড হবে তো আমাদের। মেয়েটা আমার দিকে হাত বাড়িয়ে বলে উঠল। আমি আর কিছু না ভেবে ওদের সাথে ফ্রেন্ডশিপ করে ফেললাম, কারণ ওদের সাথে কথা বলে খারাপ মনে হয়নি। আর এখানে কাউকে চিনিও না ওদের ছাড়া। আর একে একে সবাই পরিচয় দিল। আমাকে যে মেয়েটা জড়িয়ে ধরেছিল তার নাম তামান্না, আর কালো গাউন পরা মেয়েটা তাবাসসুম। আরেকজনের নাম পান্না। শোনো, ফ্রেন্ড যখন হয়েছিস তখন তুই করেই বলবি, পান্না বলল। তাই হালকা হেসে বলে উঠলাম, ঠিক আছে। তারপর সবাই মিলে হাসি খুশি ক্লাসে চলে আসলাম। ওদের সাথে হাসি ঠাট্টা খুব ভালোই কাটলো প্রতিটা ক্লাস। মাঝে দিয়ে একটু ক্লাস হবে না, তাই সবাই মিলে ঠিক করলাম ক্যান্টিনে যাব। খুব গরম পড়তেছে, কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হবে, তাই সবাই সেদিকে চললাম। ক্যান্টিনে গিয়ে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে তামান্না আমাকে প্রশ্ন করলো, তোর ব্যাপারে তো কিছুই জানা হলো না, শুধু তোর নামটা ছাড়া। আর এত চুপচাপই বা থাকিস কেন, বুঝি না আমি। না, এমনিতেই চুপচাপ থাকতে ভালো লাগে। এমন নিরামিষ মার্কা থাকলে তোরে উষ্টা মায়েরা তোর শ্বশুর বাড়ি ফাটাইয়া দিমু। শ্বশুর বাড়ির কথাটা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আচমকা চোখের পানি জমা হলো। চোখের পানিটা আড়াল করতে চাইলেই পান্না আড়াল চোখে আমাকে দেখে তাকিয়ে বলে উঠল, আরে তোরা কি শুরু করছিস বলতো? আমাদের সাথে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে, এখন এসব বাদ দে। আর দেখ, ওয়েটার এত ওয়েট করাচ্ছে কেন? পান্নার কথা শুনে হেসে ফেললাম। অতঃপর সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস শেষে করে সবাই সবার ফোন নাম্বার নিয়ে বাড়ির উদ্দেশ্যে চললাম। আমি আসতে নিলে পান্না আমার পথ আটকায়। আমি পান্নার দিকে বুক কুঁচকে বলে উঠলাম, কিছু বলবি তুই? না, কিছু বলবো না, তোর সাথে যাব একসাথে, আমার বাসাও ওই দিকের রাস্তায়। আমি মুচকি হেসে ওর সাথে পা মেলালাম। কিছু দূর আসতেই গেটের সামনে একটা অপরিচিত গাড়ি দেখতে পেলাম। আমি দাঁড়িয়ে গেলাম। সামনে যাওয়ার কোনো শক্তি পাচ্ছি না। গাড়িটা দেখার সাথে সাথে বেহায়া চোখটা চারপাশে খুঁজতে লাগলো পরিচিত সেই মুখের মালিককে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে পান্না বলে উঠল, কি রে, দাঁড়িয়ে গেলি কেন? কোনো সমস্যা হচ্ছে? না না, কি হবে, চল যাই। এক পা বাড়ানোর পরে সেই পরিচিত মুখের মানুষটার দেখা পেলাম। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ক্রিম কালারের টি শার্ট, গামে শরীরের সাথে লেগে রয়েছে। আগের মতো মুখের উজ্জ্বল আর নেই, কেমন শুকিয়ে গেছে। বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। পুরনো ক্ষতটা আবারও নতুন হয়ে উঠল। সেও আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দৃষ্টি অপেক্ষা করে চোখ সরিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু সেই পথ আটকে আড়াল করে পান্নার উদ্দেশ্য করে বলল, আমি সাদিয়ার হাজবেন্ড, সাদিয়ার সাথে আমার একটু কথা আছে, যদি আপনি একটু। পান্না আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আমি চোখের পানি লুকিয়ে পান্নার দিকে চোখের ইশারায় জানালাম, পরে সবটা বলবো, এখন যা তুই। আমার চোখের ভাষা বুঝতে পেরে পান্না চলে গেল। আমি মাথা নিচু করে হাতের মুইটা শক্ত করে আটকে ধরে দাঁড়িয়ে আছি, তার দিকে তাকাচ্ছি না। কিছুক্ষণ পর সে নরম গলায় বলে উঠল, কেমন আছো? আমি তখনও মাথা নিচু করে চোখের পানিটা লুকাতে চাইছি,
কিছু বলতে গেলে সে বুঝে ফেলবে আমি কাঁদছি। আমি তাকে আমার চোখের পানিটা দেখাতে চাচ্ছি না, নিজেকে তার কাছে আর দুর্বল দেখাবো না। তাই যতটা সম্ভব নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছি। আমাকে চুপ থাকতে দেখে সে বলে উঠল, কথা বলবে না তোমার হিটলারের সাথে? শরীফের রাগের জন্য ভালোবেসে হিটলার ডাকতাম। এই কথাটা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। নিজেকে যতটা সম্ভব শক্ত করে কড়া গলায় বলে উঠলাম, কেন এসেছেন এখানে আপনি? একটা কাজে এসেছিলাম, তোমাকে দেখে কথাটা বলতে ইচ্ছা করলো তাই আসলাম নরম গলায়। কথা বলা হয়ে গেছে, এখন আমার পথ ছাড়ুন, আমি বাসায় যাব। আমার কথা শুনে শরীফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, বললে না তো কেমন আছো? যেমন থাকার কথা তেমনই আছি, আর আমার এত ভালো মন্দর খবর আপনি নিতে হবে না। আপনি বরং আপনার নতুন বউয়ের খবর নেন, তাতে কাজ হবে। আমার কথা শুনে শরীফ মুচকি এসে বলে উঠল, তুমি তো আমার বউ, আর এখনো তো আমার বউয়েরই খবর নিচ্ছি। বউ কথাটা শুনে আরেক দফা বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন, সই করে দেব। বউয়ের দাবি নিয়ে আমার সামনে আর আসবেন না দয়া করে। ভালো থাকবেন, আপনার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। তারপর শরীফকে আর কিছু বলতে না দিয়ে দৌড়ে সেখান থেকে চলে এলাম। এখন আর চোখের পানি আটকিয়ে রাখতে পারছি না। নিজেকে সামলিয়ে নিয়েছিলাম, তবে কেন আজ সে আমার সামনে আসলো? গত 1 মাসে আমার খবর একবারও নেয়নি, তবে কেন আজ আমার সামনে এসে জ্বালাটা বাড়িয়ে দিল?